প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং দোয়া করি সুস্থ থাকো। তো আমি তোমাদের আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের এর আগেও আমি কিছু আলোচনা করেছি। তো আজকে আমরা এই অধ্যায়ের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা দেখি তাহলে। আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো, আমরা এখানে আলোচনা করব আজকে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন নিয়ে। তো এখন আমরা প্রথমেই এগুলো জানতে হলে, এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এগুলো জানতে হলে বা এগুলো সম্পর্কিত ম্যাথ বা গাণিতিক টার্মগুলো দেখতে গেলে আমাদের কিছু কিছু টপিক আগে জানতে হবে। তার ভিতরে একটা হচ্ছে যেমন ধ্রুবক। এখন দেখো, এই ধ্রুবকটা কি? কোনো গাণিতিক ক্রিয়ার ক্ষেত্রে যে রাশিগুলো কি সবসময় একই, কোনো পরিবর্তন হবে না, যার মান ফিক্সড, তাকে আমরা কি বলবো? ওই মানগুলোকে ধ্রুবক বলা হয়। কি কি আছে? যেমন ধরো ওয়াই, জি, এই মানগুলো কি ফিক্সড। এরপর হচ্ছে তোমার এরকম বা 1 2 3। এখানে দেখো এই পাই, জি, জি 1 2 3 এগুলো হচ্ছে কি ফিক্সড মান। এগুলা কখনো পরিবর্তন হবে না, সবসময় এগুলা কি মান সেম থাকবে। তাহলে এখানে দেখো, যেমন পায়ের মান কত? 3.1416। এরপর দেখো এখানে এই যে মান কত, এটা একটু পরে লিখি। দেখো এই যে মান হচ্ছে 6.673 ইন্টু কত, 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই যে দেখো এর মান কিন্তু ফিক্সড, তুমি যে এখানে বসাও না কেন, যে গাণিতিক টার্মের ক্ষেত্রে এইগুলোর মানটা ফিক্সড। তাহলে এখানে হচ্ছে ধ্রুবক আবার হচ্ছে কি দুই ধরনের হতে পারে, একটা কি টেম্পোরারি আর একটা হচ্ছে কি পার্মানেন্ট। যেমন এটা এটা এই মানটা, এটা হচ্ছে পার্মানেন্ট, এটা সব জায়গায় ফিক্সড। কিন্তু টেম্পোরারি কিছু আছে ধ্রুবক, সেটা হচ্ছে দেখো এই যে স্মল জি, অভিকর্ষ ত্বরণ। এর মান কত? এর মান হচ্ছে কোথাও 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, কোথায় হচ্ছে কি 9.78 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো এখানে হচ্ছে ধ্রুবক কি কি জানলাম, এবং ধ্রুবকের মান কিছু হচ্ছে পার্মানেন্ট, যেগুলো হচ্ছে ফিক্সড, এর কোনো পরিবর্তন নাই, সব জায়গায় সেম। কিন্তু জি এর মান, স্মল জি যেটা, এর মান কোথায় 9.8, কোথায় 9.78 ব্যবহৃত হয়। এরপরে দেখো ধ্রুবকের পরে আমরা চিন্তা করতে পারি, এরপর হচ্ছে চলক। চলক বা চলরাশি। খেয়াল করো, চলক বা চলরাশিটা কি? চলক বা চলরাশি হচ্ছে কি কোনো গাণিতিক ক্রিয়ার ক্ষেত্রে কি যে রাশিটা পরিবর্তনশীল, যে রাশিটা কি পরিবর্তনশীল, তাকে আমরা কি বলবো? চলক বা চলরাশি। যেমন এর মান পরিবর্তন হতে পারে, যেমন ধরো কি এক্স ওয়াই জেড। এখন এক্স এর ক্ষেত্রে আমরা যে কোনো একটা মান ধরতে পারি, এক্স এর ক্ষেত্রে কি আমরা যে কোনো একটা মান ধরতে পারি, ওয়াই এর ক্ষেত্রে একটা মান ধরতে পারি। তো এখন এখানে যদি আমরা দেখো একটু লিখি যে ওয়াই সমান কত, এক্স স্কয়ার প্লাস 2x। এখন দেখো এই জায়গাটার ক্ষেত্রেই এখানে কি হয়ে যাবে, এক্স আবার মান, এক্স এর মান যা ধরবো তার উপর নির্ভর করে কি আমার ওয়াই এর একটা মান আসবে। তাহলে এই জায়গাটা এক্সটা কি পরিবর্তনশীল, এক্স এর মান কি পরিবর্তনশীল। আমরা এক্স এর মান 1 2 3 4 যাই ধরি না কেন, তখন কি ওয়াই এর একটা মান পাবো। তাহলে এখন দেখো এখান থেকে আরেকটা জিনিস আসে, যে এক্স এর মানের উপর ডিপেন্ড করে কার মান, ওয়াই এর মান। তার মানে কি চলক কিন্তু তাহলে আমরা পেয়ে যাই কত, চলক দুই প্রকার, একটা হচ্ছে কি
অধীন চলক, আরেকটা কি পেলাম তাহলে স্বাধীন চলক। এখানে দেখো তো তাহলে কি একটা অধীন চলক আর একটা স্বাধীন চলক, তাহলে এই জায়গাটা কি, এই ওয়াইটা কি অধীন চলক আর এই এক্স এর মানটা কি স্বাধীন চলক, কারণ এক্স এর মান আমাদের যা খুশি তাই ধরবো, তার উপরে ডিপেন্ড করে কি আমাদের এই ওয়াই এর মানটা পাবো। তার মানে কি আমরা বলতে পারি একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা অধীন চলক। তার চলকের মান হচ্ছে পরিবর্তনশীল, এক এক সময় এক এক রকম আসবে, আমরা যেরকম ধরবো ঠিক ওইভাবে মানগুলো আসবে। তাহলে দেখো আমরা কি চিন্তা আলোচনা করলাম, একটা হচ্ছে ধ্রুবক আর একটা হচ্ছে চলক বা চলরাশি। এরপরে দেখো এগুলোর পরে হচ্ছে আমাদের ফাংশন বা অপেক্ষক। এটা কি ফাংশন বা অপেক্ষক, এই তোমার ধ্রুবক, এরপর হচ্ছে চলক বা চলরাশি, ফাংশন বা অপেক্ষক, এই কোশ্চেনগুলো অনেক সময় জ্ঞানমূলকে আসে, কিন্তু এগুলো খেয়াল করবা, এগুলো অবশ্যই জেনে যাবা। এখন দেখো আর এগুলো আমরা যাচ্ছি এই উপরের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, এগুলো আলোচনা করতে গেলে এগুলো আমাদের চলে আসবে আলোচনার মধ্যে, এই জন্য আমরা আলোচনা করে নিচ্ছি। এখন দেখো ফাংশন বা অপেক্ষক, ফাংশন বা অপেক্ষকটা কি, আমরা অনেক সময় বলি না যে ধরো এফ অফ এক্স সমান ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। খেয়াল করো এফ অফ এক্স এটা ফাংশন বা অপেক্ষক। এফ অফ এক্স বলতে কি বুঝি আমরা, এফ অফ এক্স বলতে বুঝি কি, একটু খেয়াল করো এখানে আমরা এই যে এক্সটা নিয়েছি, এখানে এক্স এর মান যা বসাবো তার উপর ডিপেন্ড করে আমরা কি এই এর একটা মান পাবো, এফ অফ এক্স এর একটা মান আমরা পাবো। তার মানে কি তাহলে এখানে আমরা এই এক্সটাকে কি বলবো স্বাধীন, আর এই এফটা কি অধীন। তার মানে কি ফাংশন আমরা কি বলতে পারি তাহলে, যে কোনো স্বাধীন চলককে কি বলবো আমরা কোনো অধীন চলককে আমরা কি স্বাধীন চলকের ফাংশন বলবো। খেয়াল করে একটু, অধীন চলককে আমরা কি বলবো স্বাধীন চলকের ফাংশন। তার মানে কি এফ অফ এক্স, এখন এটা যদি এভাবে না আসে এরকম হতে পারে যে ওয়াই সমান কত কিউ প্লাস 5x প্লাস 4, এরকম হতে পারে ধরো। এখন এই জায়গাটা কি, এটা কি এই এক্স এর মানের উপর নির্ভর করে, এক্স এর মান যখন আমরা বিভিন্ন বসাবো তখন এই ওয়াই এর একটা মান পাবো, ফাংশন এফ ওয়াই অফ এক্স। তার মানে কি ওয়াই অফ এক্স বলতে কি বুঝবো, এক্স এর ফাংশন কি, এক্স এর ফাংশন কি ওয়াই। তার মানে কি অধীন চলককে কি কি বলে, তাহলে এটা কি অধীন চলক, এটা কি আমার স্বাধীন চলক। তাহলে আমরা কি বলতে পারি যে অধীন চলককে আমরা কি বলবো স্বাধীন চলকের ফাংশন বা অপেক্ষক বলবো। কাকে, স্বাধীন চলককে, অধীন চলককে আমরা কি বলবো স্বাধীন চলকের ফাংশন বা অপেক্ষক। তাহলে কি আমরা ধ্রুবক গেল, চলক রাশি, এরপর হচ্ছে ফাংশন বা অপেক্ষকটা কি এটা আমরা বুঝতে পারছি আশা করি। তো এখান থেকে হচ্ছে আমরা ফাংশন এবং বা অপেক্ষক এটা আমরা বুঝলাম। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে এই ক্ষেত্রে লাগবে অপারেটর, আরেকটা হচ্ছে কি অপারেটর। আচ্ছা অপারেটরটা কি, অপারেটরটা হচ্ছে কোনো গাণিতিক ক্রিয়ায় যখন কি কোনো একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তরিত করে ফেলে, যখন কোনো একটা গাণিতিক ইকুয়েশনের ভিতরে কি হয় কোনো একটা রাশিকে কি আর একটা রাশিতে পরিবর্তন করে ফেলে বা রূপান্তরিত করে, তখন আমরা ওই যেই রাশিটায় পরিবর্তন ঘটাইলো তাকে আমরা কি বলবো অপারেটর। যেমন আমরা বলি না যে কোনো একটা কিছু অপারেট করা, যে এই জিনিসটা অপারেট করো, করার ফলে কি যেটা ছিল তার থেকে এর অবস্থার পরিবর্তন মানে রূপান্তরিত হয়, একটা রাশি থেকে আরেকটা রাশিতে এখন রূপান্তরিত হবে। যেমন দেখো আমরা যদি কখনো বলি রুট, এটা কি আসলে এর কোনো ভিত্তি নেই বা এর কোনো মানও নেই, এখন এখন কিন্তু কিছুই না। এরপরে যদি কোনো একটা উপরে যদি স্কোয়ার থাকলো, এখানেও কিন্তু এই বর্গটার কোনো মান নেই, কিন্তু যদি দেখো আমরা এরকম করে ফেলি রুটের ভিতরে একটা 4 দিই, এর মান কত আসলো 2। তার মানে এই 4টাকে এই রুটটা অপারেট করে একে 2-এ রূপান্তরিত করে ফেললো, তার মানে আমরা বলি কি রুট 4, তার মানে হচ্ছে কত এর মান 2। আবার যদি বলা হয় 4 স্কোয়ার, এর মান আসে কত 16। যখনই
কোনো একটা রাশির উপরে এই অপারেটরগুলো বসে তখন এর কি মানের পরিবর্তন ঘটে। তখনই দেখো এখানে হচ্ছে কি এই ফোরের উপরে রুটটা বসাই দিছি, মান আসছে কত 2। তার মানে কি আমরা কি বলেছি, কোনো গাণিতিক ক্রিয়ার যখন কোনো একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তরিত করা হয় যার মাধ্যমে বা যার দ্বারা, তাকে আমরা কি বলবো, অপারেটর। তার মানে এখানে রুট একটা অপারেটর, এই স্কয়ার একটা অপারেটর, কারণ আমরা এই 4 কে রুট দ্বারা অপারেট করে আমরা কত পেয়েছি, 2 পেয়েছি। আবার এখানে 4 এর উপরে স্কয়ার, স্কয়ার কি একটা অপারেটর, একে 4 কে বর্গ করলে 16 পেয়েছি। কিন্তু নর্মালি কি এ স্কয়ার কোনো ভ্যালু আছে যদি এই 4টা না থাকতো? আবার যদি এই 4টা না থাকতো এই রুটের কোনো ভ্যালু আছে না। তাহলে আমরা কি করব, অপারেট হচ্ছে কোনো একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তর করে দেওয়া। আচ্ছা, তাহলে এই এতটুকু গেল। এরপরে দেখো যে কোনো কি করব, এখানে আমরা এর আগে একটা লিখেছিলাম, ধরো এফ অফ এক্স সমান কত, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3, ধরো এরকম। এটা একটা কি ফাংশন, এফ অফ এক্স সমান কত, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3। তাহলে এই জায়গাটা দেখো, এই এক্স এর পরিবর্তন, এক্স এর যখন পরিবর্তন হবে তখনই তো ফাংশনের পরিবর্তন হবে। তার মানে কি এক্স এর পরিবর্তন যখন আমরা কি করব, ক্ষুদ্র পরিবর্তন করব, তার মানে আমাদের এই ডিফারেন্সিয়েশনে আমরা একটু যাচ্ছি। এক্স এর মানটা যখন খুব ক্ষুদ্র হবে তখনই কি এর একটা ডিফারেন্সিয়েশন চলে আসবে। ডিফারেন্সিয়েশন কি আসলে এটা আমরা দেখব। একটু দেখো ঢাল যখন, আচ্ছা আমরা ঢাল বা নতি যেটা বলি, এরপরে আমাদের আরেকটু দরকার হচ্ছে ঢাল বা নতি বা স্লোপ যেটা। এখন দেখো এখানে এই ঢাল বা নতি বলতে আমরা কি বুঝি আসলে, একটু খেয়াল করে দেখো। এই কলমটা এখানে আছে, এই কলমটা ঠিক ভূমির সমান্তরালে আছে। তার মানে কি যখন এটা উপরের দিকে হবে, উপরের দিকে আস্তে আস্তে উঠলে এর কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে। তার মানে কি যখন এই কলমটা ভূমির সমান্তরালে থাকবে এই অবস্থায় কি এর ঢাল বা নতি কি 0, 0। কিন্তু যখন আস্তে আস্তে এর কি উপরের দিকে উঠবে, তার মানে যখন একটু আস্তে আস্তে উপরের দিকে উঠবে আস্তে আস্তে কি এর ঢাল বা নতি বাড়তে থাকবে। আবার যখন সমতল অবস্থা থেকে একটু নিচের দিকে যেতে থাকবে তখন কি হবে, এর নতি বা ঢাল কি কমে যাবে। তার মানে এর ঢাল কি হবে, যখন এর অবনতি ঘটবে, সমতল অবস্থা থেকে যখন এর অবনতি ঘটবে তখন এর কি ঢালটা কমে যাবে। তার মানে আমরা বুঝলাম যে ঢাল বা নতি কি, যখন একটু দেখো অনেক একটু ফিঙ্গার দেখাই। আচ্ছা এই অবস্থা আছে, ধরো আমার কলমটা আছে কোথায়, এটাই আমার কলম, এটা আস্তে আস্তে একটু উপরে দিকে উঠবে। এই অবস্থা দেখো তো একটু উপরে গেছে, তাহলে কি ঢাল একটু বাড়বো, আবার আরেকটু উপরে উঠলো, আরো বেড়ে যাবে। যদি আরেকটু উঠায় দিই তখন কি ঢালটা আরো বেশি বেড়ে যাবে, আরো উঠায় দিলে কি ঢালটা আরো অনেক বেশি বেড়ে যাবে। যদি এরকম নিচে এসে যায়, দেখো তো এই কলমটাই এদিকে নিচে নিয়ে আসলাম, একটু নিচে, ঢালটা কম অবনতি হচ্ছে, এই অবস্থা থেকে নিচের দিকে আসছে, তার মানে কি আমার অবনতি হচ্ছে। এখানে নিলাম অবনতি কি আরো বেশি হবে, এই অবস্থায় গেলে অবনতি আরো বেশি, এখানে গেলে কি অবনতি কোনটা, অবনতিটা আরো আসে। তার মানে আমার ঢালটা সমতল অবস্থা থেকে যত আস্তে আস্তে উপরের দিকে যাবে আমার কি ঢাল বা নতিটা কি বাড়বে। আর যখন সমতল অবস্থা থেকে অবনতি ঘটবে আস্তে আস্তে নিচের দিকে যাবে তখন কি হবে, ঢাল বা নতি কমে যাবে। দেখো আমরা একটু জ্যামিতিকভাবে এটা একটু আলোচনা করি। তাহলে ঢাল কি, ঢাল হচ্ছে একটু দেখো এখানে আগে যেটা ছিল ধর এই অবস্থায় এখানে গেল, আচ্ছা এই অবস্থায় ঢাল আমরা বের করব। একটু দেখো তো এটা 0 0 বিন্দু, এটা 1, এটা 2, এটা 3, এটা 1, এটা 2, এটা কত 3, এটা কত 4, এটা কত 5, এটা কত 6। এখন দেখো এই জায়গাটাতে একটু খেয়াল করো, ঢাল বা নতি আমরা যেটা বের করব, এখান থেকে দেখো এই একটা বস্তু এখান থেকে এখানে গেল, পরিবর্তন হচ্ছে, এখান থেকে আবার কোথায় গেল, এখানে গেল, তাহলে এখান থেকে একটু দেখো তো এই সোজা গেল, যখন ধরো এই গেল, ধরো এখানে এই অবস্থা আসছে, কত আসলো ধরো 4। এখন দেখো একটু খেয়াল করো এখানে আমার হলো কি
যখন বস্তুটার অবনতি এটা কি এখান থেকে এই অবস্থা চলে গেছে এখানে, তাহলে কি একটা থিটা কোণ হলো। এটা কি কোণ হয়েছে? থিটা কোণ। যখন একটা থিটা কোণ হবে তার মানে কি আমরা ঢাল কাকে বলতে পারি? এখানে আমরা থিটা যখন পাবো তার মানে কি কোনো একটা সরল রেখার এটা কি আমরা নরমাল চিন্তা করি এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। তার মানে হচ্ছে কোনো একটা সরল রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোনো একটা সরল রেখা কি এক্স অক্ষের, কোনো একটা সরল রেখা, এটা একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ধরো এটা একটা কোণ থিটা, যে কোণ উৎপন্ন করে তার কি তার টেন নিলে আমরা কি পাবো? ঢালটা পেয়ে যাবো। তার কি টেন, তার মানে টেন থিটা। তার মানে ঢাল কি? এখন দেখো একটু এদিকে আমরা যাই, ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত? এটা হচ্ছে এক্স ওয়ান না এক্স ওয়ান, এটা কি ধরো এক্স টু, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা এক্স টু। তাহলে এখানে এই অবস্থাটা কি? এটা একটা অবস্থা, এটা একটা অবস্থা, একটা অবস্থা, একটা অবস্থা। এখানে দেখো একটু একটু এখানে দেখে তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। এক্স ওয়ান এক্স টু, দেখো এটা যদি এরকম হয়, এটা এই আসলো, এটা এই, তাহলে এখানে কত? এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই টু। একটু খেয়াল করো এই জায়গাটাতে প্রথমে কোথায় ছিল? এই অবস্থান থেকে এক্স ওয়ানে গেছে, এক্স ওয়ান থেকে কি টুতে গেছে, তাহলে এখানে কি ডিএক্স কত পেলাম আমরা? এক্স টু মাইনাস ডেল এক্স সমান কত? এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক, তাহলে এখান থেকে এই অবস্থান গেছে ওয়াই ওয়ান, এখান থেকে এটা কত? ওয়াই টু। তাহলে এখানে আমরা ডেল ওয়াই সমান কত পাবো? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা, এখন দেখো এখানে কি একটা অবস্থান ছিল, তার অবস্থা কি ঘটছে? অবশ্যই পরিবর্তন ঘটছে। তাহলে আমরা দেখো তো একটু চিন্তা করি, এখান থেকে কি হলো? dx x2 - x1, এটা কি dy সমান কত? y2 - y1। তাহলে আমরা কি বলছি? এটা কি x অক্ষের সাথে পরিবর্তন। আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু দেখো, এটুকুর পরিবর্তন কত হচ্ছে? এটা। আর এখানে কি এটুকুর পরিবর্তন কত হয়েছে? এই মানটুকু। তাহলে একটু খেয়াল করো, এখানে কোণ যা, এখানে কোণ তাই, কারণ একই সরলরেখায় একই দিকে কোণ, তার মানে এটা কি একই কোণ আছে, তার মানে এই কোণটাও যা, এই কোণটাও ঠিক তাই। তাহলে কি আমরা এখানে দেখো একটু এটাকে আমরা কি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। তাহলে সমকোণী হলে এই এই কোণটার বিপরীত বাহুটা কি? লম্ব। তাহলে এখানে কি 90 ডিগ্রি, এটার বিপরীত এই বাহুটা কি? অতিভুজ। তাহলে খেয়াল করো এই জায়গাটা যদি এটা লম্ব হয়, এটা কি ভূমি, আর অতিভুজ কি এটা। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাই? আমাদের লম্ব আছে এবং অতিভুজ আছে, ভূমি আছে, সরি, লম্ব আছে এবং ভূমি আছে। তাহলে টেন থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তার মানে কি ডি ডেল ওয়াই ডিভাইডেড কত? ডেল এক্স। তাহলে দেখো তো এই যে আমরা কি বলেছিলাম যে কোনো একটা সরলরেখা যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন মান নিয়ে আমরা কি ঢাল পাবো। তাহলে এখানে দেখো আমরা ঢাল নরমালি কি জানি? ঢাল সমান তাহলে এখান থেকে পাই ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে কি ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড কত? এক্স অক্ষের পরিবর্তন। একটু খেয়াল করো, তাহলে আমরা নরমালি ঢালটা কি পাই? ঢাল সমান কি ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড হচ্ছে কি এক্স অক্ষের পরিবর্তন, তার মানে ডেল ওয়াই বাই ডেল এক্স। এই ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এম। তার মানে এম সমান কি লেখা যায়? ডেল ওয়াই, নিচে হচ্ছে কি ডেল এক্স। তাহলে এখান থেকে কি আমরা যেহেতু কি বলেছি, ঢালের সংজ্ঞা কি বলেছি? কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন মান নিলে আমরা কি পাবো? ঢাল পেয়ে যাব। তাহলে এখানে কি ঢাল সমান কি লেখা যায়? টেন থিটা সমান কি ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা কি? এটা হচ্ছে ঢাল। এখন দেখো যে এটা আমরা কেন চিন্তা করলাম বা এটা আমরা কেন নিয়েছি, তাই তো প্রশ্ন। এটা আমরা নিয়েছি কারণ আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ডিফারেন্সিয়েশন কখন হয়?
কোনটা ডিফারেন্সিয়েশন কীভাবে করবো আমরা ওটা আলোচনা করার জন্য এখানে গিয়েছি। এখন দেখো এই যে এখানে দুটো চিত্র এঁকেছি আমি, এই চিত্রটারে একটাই দেবো, তাহলে আমরা নর্মাল ঢাল কী পেয়েছি, tan θ সমান del y বাই del x। তাহলে একটু দেখো ওই চিত্রটা আবার আমি এখানে এঁকে নিচ্ছি। এটা ধরো 1, এটা হচ্ছে 2, 1 2 3 4 5 6। আচ্ছা এখন দেখো আমরা যদি এটা একটা সরলরেখা চিন্তা করলাম, এটা একটা কি সরলরেখা চিন্তা করেছি। একটু দেখো এখান থেকে যদি আমরা লবটা নিই, ধরো এটা সোজা গেছে, আচ্ছা একটু বোর্ডের দিকে তোমরা খেয়াল করো, দেখো এখানে এখান থেকে এই পর্যন্ত কত 1, এখান থেকে এই পর্যন্ত কত 2। তাহলে এখানে যদি এটাকে আমরা x1 চিন্তা করি, তাহলে এই x অক্ষ বরাবর এই পরিবর্তন কত আসছে, এখানে কত হয়েছে 2। তাহলে এখান এটুকুর পরিবর্তন কত, এখান থেকে এটা যদি x1 বা x2 হয়, তার মানে এর পরিবর্তন কত 2। খেয়াল করো x অক্ষ বরাবর পরিবর্তন কত আসছে 2, আর y অক্ষের বরাবর পরিবর্তন কত হলো, ধরো এখানে y অক্ষের পরিবর্তন কত আসছে, এখানে কত 6। y অক্ষ বরাবর আমার পরিবর্তন আসলো কত 6। এখন একটা হচ্ছে পরিবর্তন 2 আর একটা হচ্ছে পরিবর্তন কত 6। তাহলে এই জায়গাটায় যদি বলি এর পরিবর্তনের হার কত, তাহলে কি করব আমরা, দেখো তো আমরা এখানে কিন্তু লিখেছিলাম, একটু খেয়াল একটু লিখে রাখি, tan θ সমান del y বাই del x। এখানে দেখো একটু এটা কিন্তু y অক্ষের পরিবর্তন, নিচে হচ্ছে কি x অক্ষের পরিবর্তন। তার মানে কি x অক্ষের আমরা এর আগে আরেকটু পিছনে যাচ্ছি, যখন আমরা ফাংশন f অফ x সমান কি বলেছিলাম, f দেব না আমরা y দিই, x² প্লাস 2x প্লাস ধরো 4। এখানে কি এই x এর পরিবর্তন হলেই কার পরিবর্তন হবে, y এর মানটা কিন্তু পরিবর্তন হবে। তার মানে সাপেক্ষ কি x এর সাপেক্ষে y এর পরিবর্তন। ঠিক এখানে তাই x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হারকে কি বলবো আমরা, ঢাল, যেটা ঢাল পেয়েছি x এর সাপেক্ষে কি y অক্ষের পরিবর্তনের হার, এটা কিন্তু পরিবর্তনের হার। তাহলে ওটা হচ্ছে কি ঢাল tan θ। তার মানে কি এখানে দেখো আমরা কত পেয়েছি 2, এখানে আমরা কত পেলাম পরিবর্তন 2, এখানে কিন্তু পরিবর্তন কত 6। তাহলে এখানে কিন্তু আমার পরিবর্তন হার আসে নাই। তাহলে পরিবর্তন হার কিভাবে আসবে, x এর সাপেক্ষে y এর পরিবর্তন বলছি, x এর সাপেক্ষে কার পরিবর্তন, y এর পরিবর্তন। তাহলে এখানে দেখো তো x কত 2, x 2 এর পরিবর্তন হয় কত, x এর পরিবর্তন কত 2 হলে y এর পরিবর্তন কত হয় 6। তাহলে x এর পরিবর্তন যদি 1 হয়, 2 এর y এর পরিবর্তন কত হবে 3। তাহলে দেখো তো এখানে পরিবর্তনের হার কত আসলো 3। তার মানে del y বাই del x যদি আমরা এটা চিন্তা করতাম যে এখানে এটার মান কত del y এর মান, আর এটা যদি চিন্তা করতাম কি del x এর মান, তাহলে এখানে যদি বসায় দেই তাহলে আমাদের ঢাল কত আসতো 3। তাহলে কি আমরা ঢালটা নিয়ে বুঝতে পারছি। এবং পরিবর্তনের হার একটু খেয়াল করো, একটা কিন্তু শুধু পরিবর্তন, যে এখানে x এর দিকে কত পরিবর্তন হয়েছে 2, এখানে y এর দিকে কত পরিবর্তন হয়েছে 6। কিন্তু যখনই আমরা পরিবর্তনের হার বলবো, যে পরিবর্তনের হার কত tan θ সমান কত, আমরা চিন্তা করলাম যে এখানে del y এর মান 6 হলে আর del x এর মান যদি হয় কত 2, তখন আমাদের মান আসছে কত 3। ঢাল কত আসলো 3। তার মানে আমরা বলতে পারবো যে এই যে একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনের যে হার এটাই কি আসলে ডিফারেন্সিয়েশন। এখন দেখো এখানে আমরা নরমালি কিন্তু এটা বলতে পারবো না, নরমালি এটা এখানে আমরা ঢালেই চিন্তা করব, del y বাই del x সমান কত আসছে 3। এখন দেখো এই যে পরিবর্তনের যে হার, একটু মুছি, পরিবর্তন হার আবার দুই ধরনের আছে। খেয়াল করো পরিবর্তনের হার, একটা হচ্ছে শুধু পরিবর্তন, আমরা যেটা বলছি যে এখানে পরিবর্তন কত x অক্ষের বরাবর কত হচ্ছে পরিবর্তন 2, y অক্ষের বরাবর পরিবর্তন কত হয়েছে 6। আর এই দুটো মিলে পরিবর্তনের হার, আমরা কত পেয়েছি 3 পেয়েছি। এখন দেখো এই পরিবর্তনের হারটাই একটা হচ্ছে কি একটা বড় ধরনের যে বড় পরিবর্তন,
এক্স এর অক্ষের এক্স এর মানও পরিবর্তন বড় হলে ওয়াই এর মানও পরিবর্তন কি হবে, বড় হবে। কিন্তু আরেকটা এই ক্ষেত্রে আমরা কি হবে, ডেল এক্স, এক্স অক্ষে কি পরিবর্তন, এক্স অক্ষের পরিবর্তন, এটা কি পরিবর্তন, এটা হচ্ছে বড় পরিবর্তন হলে ডেল ওয়াইও ওয়াই অক্ষের বরাবর কি ওয়াই এর পরিবর্তন হবে কি বড়। এখানে দেখো বড় পরিবর্তন কিন্তু 2 একটা 6, কিন্তু যখন আরেকটা পরিবর্তন হচ্ছে কি তাৎক্ষণিক, খুব ক্ষুদ্র ক্ষুদ্র একটা পার্ট নিয়ে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিতে গেলে কেমন দাঁড়ায়, ক্ষুদ্র ক্ষুদ্র যদি নেই, দেখো এখানে এখানে যদি চিন্তা করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 1 2, দেখো একটু খেয়াল করো, এখানে ধরো এটা 1 2 3 4, এখানে দেখো এটার জন্য পরিবর্তন হচ্ছে এটুক, আর এখান থেকে এই পর্যন্ত পরিবর্তনের জন্য আমরা পেয়েছি এটা। এখন এই অক্ষ বরাবর একটা যদি স্পর্শক চিন্তা করি, ধরো এই বিন্দুতে একটা স্পর্শক আছে, এই এখানে কার মান আছে, এই বিন্দুটাতে এক্স এর মান আছে এবং ওয়াই এর মান আছে। ও এক্স এর কত পরিবর্তন হলে ওয়াই এর পরিবর্তন কত হলো, তার মানে এটা খুব ক্ষুদ্র। এই জায়গাটা দেখো, এই পয়েন্টটা যখন আমরা নিব, এখানে কি স্পর্শক, এই বিন্দুটাতে এই একটা বিন্দুতে স্পর্শক কয়টা হবে, একটাই হবে, কিন্তু এই স্পর্শকটাতে অবশ্যই মানটা কি, আমরা যদি ধরো এটাকে আমরা চিন্তা করলাম যে এই মানটা এখানে ছিল, এটা খুব কাছে জিরোর কাছাকাছি চলে আসলো, তখন কি এখানে ওয়াই এর মান আছে, এক্স এর মান আছে, যদি এরকম হয়, এই অবস্থা আমরা দেখলাম, এই তখন কি দাঁড়ায় এতটুকু, তাহলে এটা কি ডেল ওয়াই আর এটা কি ডেল এক্স। তাহলে আমরা নর্মালি কি জানি, এটা যদি সমকোণ ত্রিভুজ হয় তখন টেন থিটা সমান কি আসে, টেন থিটা সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে কি আমরা এই যে টেন থিটা বা ঢাল যেটা পেয়েছি, এক্স এর সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনের হার যা পেয়েছি, ওটাই হচ্ছে কি আমার এই ডিফারেন্সিয়েশন। যখনই আমাদের পরিবর্তনটা বড় হবে, এক্স অক্ষের বড় পরিবর্তন 2, ওয়াই অক্ষের বড় পরিবর্তন 6, তখন এটা হচ্ছে একটা পরিবর্তন। তার মানে এটা কত, y2 মাইনাস y1, আর এই জায়গাটা কত, x2 মাইনাস x1। আচ্ছা, এটা গেল। যখন এই যে পরিবর্তনটা দেখালাম খুব ক্ষুদ্র হয়েছে, পরিবর্তনটা কি খুব ক্ষুদ্র, তখন আর এটা হবে না। যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়, তখনই একে আমরা কি বলবো, dx, dx আর dy dx। এখন দেখো এখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জন্য dx এবং dy আসছে, তাহলে এখানে কি টেন থিটা সমান কি হয়, যদি আমরা এটা চিন্তা করি, টেন থিটা সমান d y dx। তার মানে দেখো এই যে টেন থিটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা মান আমরা টেন থিটার ক্ষেত্রে আমরা পাবো, এই মানটা কি এক্স এর খুব ক্ষুদ্র ক্ষুদ্র মানের জন্য ওয়াই এরও খুব ক্ষুদ্র ক্ষুদ্র একটা মান পরিবর্তন হবে এবং ক্ষুদ্র আকারেই মান পাবো। তাহলে এটাকে আমরা কি বলবো, ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো ডিওয়াই বাই ডিওয়াই ডিএক্স। এখন দেখো অনেক সময় আমরা বলি যে ডিওয়াই ডিএক্স, একটু দেখো আমরা যদি এটাকে একটা ওয়াই সমান একটা ইকুয়েশন দিই, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এখানে একটা ইকুয়েশন, এটা হচ্ছে কি একটা ইকুয়েশন। এখন একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা কি লিখি, ডি ডিএক্স ওয়াই, ওয়াইটা এখানেও দিতে পারি অথবা ডি ওয়াই ডিএক্স। দেখো একটু খেয়াল করে, এই জিনিসটা অনেকেই ভুল করবা বলার ক্ষেত্রে, এই জিনিসটা বলবো না হয়তোবা, এখানে বলবো হয় ডি ডিএক্স অফ ওয়াই, কি ডি ডিএক্স অফ ওয়াই অথবা ডিওয়াই ডিএক্স, কিন্তু কখনোই বলবো না ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই কে ডিএক্স এর মান দ্বারা ভাগ না আসলে, এই এখানে এক্স এর খুব ক্ষুদ্র ক্ষুদ্র মানের পরিবর্তনের জন্য যে মানটা পাবো, এই ওয়াই এর খুব ক্ষুদ্র পরিবর্তন হবে। এই এক্স এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন যত ক্ষুদ্র হবে, ওয়াই এর পরিবর্তনও ঠিক ক্ষুদ্রই হবে। তাহলে কি এখানে আমরা কি বলবো, ডি ডিএক্স অফ ওয়াই অথবা ডিওয়াই ডিএক্স, কিন্তু কখনোই বলবো না ডিওয়াই বাই ডিএক্স। এখন দেখো
যদি এরকম হয়, এখানে দেখো একটা আমরা আজকে ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা দেখি ইন্টিগ্রেশন আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে দেখো এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটু খেয়াল করো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে। যদি যেমন এখানে দেখো ডি, এখানে এটা এভাবে না হয়, যদি এরকমও থাকতো সেম কথা কিন্তু। এখন দেখো যদি এরকম আসতো ডি, এটা দ্বারা আমরা কি বুঝবো, অথবা এটা যদি এভাবে না আসে, এটা আসে, তার মানে কি এই ভি দ্বারা আমরা কি বুঝি, ভেলোসিটি বেগ, এবং টি দ্বারা কি সময়। তার মানে কি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে বেগে কতটুকু পরিবর্তন হয়েছে, ওই পরিবর্তনের বেগের হারটা হচ্ছে কি এই ডিভি। তাহলে এখানে কি টি যত ক্ষুদ্র হবে বেগও তত ক্ষুদ্রই হবে। তাহলে এরপরে তো আমরা কি লিখি, ত্বরণ যেটা, তার মানে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। আচ্ছা, এখানে তাহলে আমরা কি বুঝলাম, টি এর সাপেক্ষে ভি এর পরিবর্তন যদি এরকম হয় ডি ডিএক্স জেড, তার মানে কি এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই জেড এর পরিবর্তন হবে। আচ্ছা, এখন দেখো তাহলে তোমাদের বইতে দেখবা এই ডিফারেন্সিয়েশনে কিছু সূত্র আছে, অবশ্যই ওই সূত্রগুলো আমাদের কি দরকার এবং ওগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ ওর আলোকে আমরা সামনে গাণিতিক সমস্যা, এখানে না শুধু এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এই ফিজিক্সের প্রত্যেকটা ক্ষেত্রে ক্যালকুলাসে আমাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন লাগবে, এবং তোমাদের উচ্চতর গণিত হায়ার ম্যাথমেটিক্সেও এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আছে। তোমরা যখন আরও উচ্চ লেভেলে যাওয়া ওখানেও এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন দরকার হবে। তাহলে এখান থেকে শিখতে হবে। এখন দেখো দেখো তোমাদের বইতে এই সূত্রগুলো আছে, ডি ডিএক্স এর মান 1 কিভাবে হলো, নর্মালি এটা সূত্র হচ্ছে কি ডি ডিএক্স এক্স। এখন দেখো এখান থেকে এই মানটা কেন 1 হলো, এটা তোমরা তোমাদের ম্যাথে এর ডিটেলস করানো আছে, তোমরা ওখান থেকে দেখবা। তো আজকে আমি শুধু এটা একটু দেখাবো। আরেকটা এখানে দেখো এই এক্স, এক্স এর উপর কোনো পাওয়ার আছে, আমরা নর্মালি কি জানি সূচকে, সূচকে কি শিখেছিলাম এক্স স্কয়ার, এখানে পাওয়ার কত 2, যদি কোনো কিছু পাওয়ার না থাকে তার মানে 1। আচ্ছা, আরেকটা জিনিস শিখেছি কি এক্স এর উপরে পাওয়ার 0, তার মানে কি এর মান 1, তার মানে এক্স এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি 2 3 4 1, এর উপরে যদি পাওয়ার 0 হয় এর মানও 1। তাহলে একটু দেখো এই ডি ডিএক্স অফ এক্স সমান এই এক্স এর সাপেক্ষে এক্স এর যে পরিবর্তন, এখানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এর মান কত 1। কিভাবে হলো, এখানে কোনো মান আছে, পাওয়ার নাই, তার মানে পাওয়ার হচ্ছে কত 1, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসো ইন্টু এক্স, এই পাওয়ারের থেকে -1 বিয়োগ করো, 1 কে মাইনাস করো, তার মানে x এই 1 এর সাথে গুণ করলে কি x হবে, 1 থেকে 1 গেলে 0, কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় এর মান কত 1। তার মানে এই যে ডি dx অফ x, ddx ddx, একে আমরা যখন ডিফারেন্সিয়েশনের এর মানটা কত দেওয়া আছে দেখবা বইতে 1 দেওয়া আছে। ঠিক এরকম তোমাদের বইতে আরো সূত্র হচ্ছে, দেখো ডি dx অফ x পাওয়ার m, এরকম আছে দেখো একটা। তাহলে এই সূত্রটার অনুযায়ী আমরা এটাকে কি লিখতে পারি, যখন ডিফারেন্সিয়েশন করব এই সূত্র পাওয়ারটা সামনে চলে আসবে, তাই তো এমটা সামনে আসলো, তাহলে কি এরপরে যার উপর পাওয়ার ওটা x লেখো m মাইনাস কত বুঝি 1 যাবে, তার মানে m x m minus 1, এটা হচ্ছে কি তাহলে সূত্র। এরকম আরো সূত্র হচ্ছে দেখবা যেন বইতে তোমাদের আছে d dx u plus v, এরপর তো কি লেখা যায় du dx plus dv dx, এরপরে সূত্র হচ্ছে আরো দেখবা d dx uv, এর সূত্রটা হচ্ছে তাহলে এখানে কি হবে, প্রথমে u কনস্ট্যান্ট যদি চিন্তা করি তাহলে d dx v, এই ভিটাকে তুমি এখানেও লিখতে পারো প্লাস v du dx, এরকম আছে সূত্র দেখবা বইতে, এরকম আরো সূত্র অনেকগুলো আছে। তো এখানে হচ্ছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলে নিছি যখন বড় পরিবর্তন হবে তখন হচ্ছে কি ডেল এক্স এবং ডেল ওয়াই, আর ক্ষুদ্র হয়ে গেলেই ডিএক্স এবং ডি ওয়াই। একটু খেয়াল করো, দেখো এখানে আমরা কি বলেছি, যখন বড় পরিবর্তন তখন এটা, আর ক্ষুদ্র পরিবর্তনের হার একদম ক্ষুদ্র ক্ষুদ্র নিলে তখন হবে ডিএক্স ডিওয়াই। এখন আমরা যদি কখন এই ডিএক্স ডিওয়াই ডিএক্স এবং ডিওয়াই নিয়ে করতে যাই তো অনেক সময় দেখা যাবে কি
আংশিক পরিবর্তন। আংশিক বলতে কি, যদি ধরো কোন একটা ফাংশন হচ্ছে এফ, এফ সমান কত, এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার 3x ওয়াই এরকম আসছে একটা ফাংশন। এই ক্ষেত্রে কি চলক কি, এই একটা এক্স একটা হচ্ছে ওয়াই, পরিবর্তন আছে না? তাহলে একে যদি আমরা এক্স এর সাপেক্ষে করতে যাই, আসলে এক্স এর সাপেক্ষে একে আমরা কি চলকে একাধিক আছে, তাহলে একে আমরা কি আংশিক আংশিক করবো, এক এক পার্ট এক এক বলো, একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, একবার কি ওয়াই এর সাপেক্ষে করবো। তখন আমাদের লিখতে হবে কি, এটাকে স্মল ডেল 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 এক্স, এটা হচ্ছে বড় ডেল, এটা হচ্ছে কি ছোট ডেল, এই এরকম যদি হয় ডি ডিএক্স অফ এফ, ডি ডিএক্স অফ এফ। এই যে এফটা আছে, এই এফ এর মান যখন কি আমার একাধিক চলক থাকবে, একাধিক চলক থাকলে আমরা কি করব, কখনোই কি একসাথে এক্স এর সাপেক্ষে তো আর করা যাবে না। যদি এর মানটা ধরো এক্স ওয়াই জেড এরকম থাকে সাপেক্ষে, তখন কি চলক তিনটা, তাহলে তখন আমাদের কি করতে হবে, এই তিনটা সাপেক্ষে আমার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই না লিখে বা ফুল ওই এটা না এটা লিখবো না, ধরো তখন লিখবো কি ডেল ডেল এক্স এফ, আবার আরেকবার করবো কি ডেল এফ ডেল ওয়াই। তার মানে একবার এক্স এর সাপেক্ষে করবো এই এফটাকে, আবার আরেকবার ওয়াই এর সাপেক্ষে করবো এই এফটাকে। তার মানে এটা হচ্ছে কি আংশিক ডিফারেন্সিয়েশন। তাহলে আজকে আমরা ডিফারেন্সিয়েশন এবং এখানে এটা দেখলাম, আর হচ্ছে ছোট এই ক্ষেত্রে হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট ক্ষেত্রে। তাহলে আমরা একটু আজকে একটা উদাহরণ দিই, ছোট একটা উদাহরণ দিয়ে দেখবো। যদি ধরো এ সমান কি হয়, ধরো 3x স্কোয়ার ওয়াই প্লাস 4x ওয়াই স্কোয়ার প্লাস কত 2x ওয়াই। একটু খেয়াল করো, সাপোজ আমরা এটা একটা এক্সাম্পল দিলাম যে এ সমান এত আছে, এটা কি এই এইটাকে আমরা কি করব, এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে কি করব, এর অন্তরীকরণ বের করব বা অন্তরীকরণ নির্ণয় করব। কার অন্তরীকরণ, এর এটাকে কি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে এটাকে আমরা কি করব, পরিবর্তনটা করব। কত আসে দেখো, তাহলে আমরা কি নরমালি ডি এ এরকম তো হওয়ার কথা একবার, এটা কি ডেল ডেল এক্স এ। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডেল ডেল এক্স 3x স্কোয়ার ওয়াই প্লাস 4x ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই। এখন দেখো আমরা কি বলেছিলাম, এক্স এর সাপেক্ষে যখন করব খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তন হবে, এক্স এর পরিবর্তন ছোট হলে তার মানে এই পরিবর্তন ছোট হবে। তখন এখানে আমরা কি এক্স নিয়েছি, এক্স এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তোমাদের আমি আবার এটা করার আগে একটু বলে নিচ্ছি, এর আগে যে সূত্রগুলো আমরা বলছি ওই সূত্র এতগুলো না, আরও আছে, তোমরা তোমাদের পাঠ্য বইতে অবশ্যই দেখবা এই সূত্রগুলো আছে, ফিজিক্সের সূত্রগুলো আছে, এই ডিফারেন্সিয়েশনের সূত্র আছে, এরপরে হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্রগুলো আছে, এই সূত্রগুলো অবশ্যই তোমরা দেখবা। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এক্স এর সাপেক্ষে করব, তার মানে এক্স এর সাপেক্ষে করলে এটা কি দাঁড়ায়, এই পার্টটাকে আমরা কত লিখতে পারি 3, এখানে কি আমরা সূত্র বলছিলাম ডি ডিএক্স অফ এক্স, পাওয়ার কত 1 ছিল, কোনো কিছু নেই জন্য 1। এখানে দেখো তাহলে এই আর ডি ডি অফ এক্স এক্স এম এরকম ছিল, তখন এই পাওয়ারটা কি সামনে চলে আসছিল, মনে আছে? তাহলে এই টুটা কি সামনে চলে আসবে 3x y স্কয়ার। দেখো এখানে কত আসলো, এটা কোথায় চলে আসলো, একটু দেখা দিই পুরোটাই, এই 2 - 1 y, কারণ এই 2 মাইনাস 1 প্লাস যখন এখানে করব 4x 1 - 1 y স্কয়ার প্লাস কত 2x 1 - 1 y। আমি একটু এটা ভেঙে দেখাচ্ছি এই জন্য, যাতে তোমাদের দেখতে এটা নতুন, কারণ কোনো সমস্যা না হয়। 3 দ্বিগুণ কত 6x, 2 থেকে গেলে 1 থেকে আর 1 লিখবো না, 6xy প্লাস 4x, যেহেতু 1 থেকে 1 গেলে হয় 0, x এর পাওয়ার 0 মানে 1, তার মানে শুধু 4y স্কয়ার প্লাস 2y। দেখো এটা হলো কি আমার এই x এর সাপেক্ষে এটার পরিবর্তন, তাহলে x এর সাপেক্ষে পরিবর্তন এতটুকু হলো। তারপরে এখান থেকে আমরা তাহলে আরেকটা কি করতে পারি, y এর সাপেক্ষে এটা দেখাবো। আশা করবো z এর সাপেক্ষে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। এখানে কি আসে
আমরা যদি ওয়াই নিয়ে করি, দেখো এখানে যদি ওয়াই নেই তাহলে 3x স্কোয়ার ওয়াই 1 - 1 হওয়ার কথা, প্লাস যদি এটাকে করি 4x ওয়াই, এই যে একটা 2 আছে না, তাহলে এই 2টা কি সামনে চলে আসবে, সামনে চলে আসার কথা, আর 2 - 1 প্লাস 2x ওয়াই 1 - 1, দেখো তো কত আসে 3x স্কোয়ার, কারণ এই ওয়ার পর 1 - 1 মানে 0, কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে 1। একটু দেখাই দিই তাহলে তোমাদের সমস্যা হবে না। 4 দুগুণ কত 8x ওয়াই প্লাস কত 2x ওয়াই 0, এর মান 1, তার মানে 3x স্কোয়ার প্লাস 8x ওয়াই 2x। এখন দেখো তাহলে z এর এটা হলো কার সাপেক্ষে, ও এর সাপেক্ষে এই মানটা পরিবর্তন। ঠিক এই একইভাবে তোমরা এই জেড এর সাপেক্ষে এর পরিবর্তনটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। আর এই প্রথম দুইটা তোমরা যদি বুঝে করো অবশ্যই জেড এর সাপেক্ষে তোমরা এই ডিফারেন্সিয়েশনটা করতে পারবা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো, এবং বাকি যতটুকু দেখানো হয়েছে আশা করব তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, এবং বইয়ের সূত্রগুলো অবশ্যই আজকে দেখে ফেলবা, কারণ এই সূত্রগুলো দেখবে এবং বারবার প্র্যাকটিস করবা, খাতায় নিজে লিখবা, তাহলে কিন্তু পারবা না এবং ভুলে যাবা। তো তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো, বাসায় থাকো এবং প্রত্যেক সাবজেক্টেই ভালোভাবে পড়াশোনা করো। আজকের মতো ক্লাস এখানে শেষ করবো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।